Hello everyone, welcome to my channel Excel in English and welcome to class 11 semester 1. আজ আমরা ইংলিশ প্রোজ সেকশন থেকে পড়ব শর্ট স্টোরি অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে। একজন জ্যোতিষী যে অন্য মানুষের আগামী দিনের কথা বলে দিতে পারে, সে কি নিজে জানে আজকের দিনে তার জন্য কি অপেক্ষা করছে? জীবনে কঠিন পরিস্থিতি এলে সে নিজে কিসের উপর নির্ভর করে, ভাগ্য না উপস্থিত বুদ্ধি? এই সব প্রশ্নেরই উত্তর আমরা পেয়ে যাব আজকের গল্পের মধ্যে। সো লেটস স্টার্ট উইথ দ্য স্টোরি। মূল টেক্সটে যাবার আগে লেখকের সম্বন্ধে সংক্ষেপে কিছু জেনে নেব। এই গল্পের লেখকের নাম রাশিপুরম কৃষ্ণস্বামী আইয়ার নারায়ণ স্বামী, সংক্ষেপে আর কে নারায়ণ। ভারতীয় সাহিত্যে ইংরাজি ভাষার একজন অন্যতম শ্রেষ্ঠ লেখক ছিলেন আর কে নারায়ণ। দক্ষিণ ভারতের একটি কাল্পনিক শহর মালগুডিকে কেন্দ্র করে তার প্রাণবন্ত সরস গল্পগুলির জন্য তিনি সর্বাধিক পরিচিত। সারা জীবনে আর কে নারায়ণ তার লেখার জন্য অজস্র পুরস্কার ও সম্মানে ভূষিত হয়েছিলেন। দ্য গাইড উপন্যাসের জন্য তিনি 1960-তে সাহিত্য একাডেমি পুরস্কার পান। ভারত সরকার থেকে 1964-এ পদ্মভূষণ এবং 2000-এ পদ্মবিভূষণও তিনি পান। আমাদের আজকের আলোচ্য গল্প অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে তার ছোট গল্পের সংকলন অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে অ্যান্ড আদার স্টোরিজ বইটি থেকে নেওয়া। এই বইটি 1947-এ প্রকাশিত হয়েছিল। গল্পের নাম অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে। অ্যাস্ট্রোলজার মানে জ্যোতিষী, অর্থাৎ এক জ্যোতিষীর দিন। এই দিনে কি ঘটছে দেখা যাক। Punctually at midday, he opened his bag and spread out his professional equipment. একদম সময় মাফিক নিয়মনিষ্ঠভাবে ঠিক মিডডে মানে দুপুর 12টার সময় সে তার ব্যাগটি খুলতো এবং তার প্রফেশনাল ইকুইপমেন্ট অর্থাৎ তার পেশার সরঞ্জামগুলি বের করে সাজিয়ে রাখত। কি কি থাকতো সেই সরঞ্জামের মধ্যে? which consisted of a dozen cowrie shells, যার মধ্যে থাকতো 1 ডজন কড়ি। কাউরি শেলস হলো এক ধরনের সামুদ্রিক শামুকের বাইরের শক্ত খোলস, যা বাংলায় আমরা কড়ি বলি। এই কড়িগুলোকে হাতের মুঠোর মধ্যে নিয়ে জ্যোতিষীরা সেটা তাদের সামনে ছুঁড়ে ফেলেন এবং সেই কড়িগুলো যেই প্যাটার্নে পড়লো সেটা দেখে তারা সামনের মানুষের ভাগ্য বিচার করে বলেন। এছাড়াও তার সরঞ্জামের মধ্যে থাকতো a square piece of cloth with obscure mystic charts on it, একটা চৌকো চারকোনা কাপড় যার উপরে obscure অর্থাৎ অস্পষ্ট and mystic মানে রহস্যময় অর্থাৎ সাধারণ মানুষের পক্ষে বোঝা শক্ত এমন কিছু নকশা এরকম আঁকা থাকতো একটা চৌকো কাপড়ের ওপর। আর নোটবুক একটা লেখার খাতা and a bundle of palmyra writing এবং এক বান্ডিল তাল পাতার পুঁথি। পালমাইরা মানে তাল, যার গাছের পাতা থেকে আগেকার দিনে কাগজ তৈরি করে হাতে লিখে বই তৈরি হতো। তো এই তো গেল তার সরঞ্জাম। এই মানুষটিকে কেমন দেখতে ছিল চলো এবার দেখা যাক। His forehead was resplendent with sacred ash and vermilion. তার কপালটি খুব উজ্জ্বল দেখতে লাগতো, কারণ তাতে তিনি সেক্রেড অ্যাশ মানে যজ্ঞ বা পুজোর পরে যে পবিত্র ছাই পড়ে থাকে যাকে বিভূতি বলা হয়, সেই পবিত্র ছাই মাখতেন ও তার উপরে ভার্মিলিয়ন মানে সিঁদুরের টিকা পরতেন। and his eyes sparkled with a sharp abnormal gleam, এবং তার চোখগুলি স্পার্কল করত অর্থাৎ চকচক করত একটা তীক্ষ্ণ আশ্চর্য আলো বা দ্যুতিতে। গ্লিম মানে দীপ্তি বা দ্যুতি প্রভা। which was really an outcome of a continual searching look for customers, যেটি আসলে ছিল খরিদ্দার অনুসন্ধানের ফল। আসলে সব সময় সজাগ দৃষ্টি দিয়ে তাকে সম্ভাব্য কাস্টমার খুঁজতে হতো, আর এটা করতে গিয়ে তার দৃষ্টিটাই এত তীক্ষ্ণ হয়ে গিয়েছিল যে তার চোখগুলিকে দেখে খুব উজ্জ্বল দেখতে লাগতো। but which his simple clients took to be a prophetic light
and felt comforted. কিন্তু তার সরল ক্লায়েন্ট বা গ্রাহকেরা সেটা বুঝতে পারতো না। তারা এই চোখের দ্যুতিটিকে কোনো বিশেষ শক্তি সম্পন্ন ভবিষ্যৎ দ্রষ্টার জ্যোতি ভেবে বেশ কমফর্টেড হতো, অর্থাৎ নিশ্চিন্ত বোধ করত, স্বস্তি পেত। The power of his eyes was considerably enhanced by their position. এই চোখগুলির অবস্থানের কারণেও তাদের শক্তি বা ঔজ্জ্বল্য আরো বৃদ্ধি পেয়েছিল। এনহ্যান্স মানে বৃদ্ধি পাওয়া। Placed as they were between the painted forehead and the dark whiskers which streamed down his cheeks. তারা কোথায় অবস্থিত ছিল? এই চোখগুলি কোথায় অবস্থিত ছিল? Between the painted forehead and the dark whiskers which streamed down his cheeks. তার ওই ছাই মাখা তিলক চর্চিত কপাল এবং ঘন কালো গোঁফদাড়ির মধ্যে, যেই গোঁফদাড়ি তার গাল ছাপিয়ে নেমেছিল, এই রকম একটা মধ্যবর্তী জায়গায় তাই চোখ দুটি খুব জলজলে দেখতে লাগতো। Even a half-wit's eyes would sparkle in such a setting. এরকম সাজসজ্জা করলে, এরকম অবস্থান থাকলে একজন হাফ উইট মানে বোকাশোকা মানুষের চোখও জলজল করে উঠবে। To crown the effect, he wore a saffron colored turban around his head. এই বেশভূষার বেস্ট পার্ট, গোটা সাজসজ্জাটাকে আরো জমকালো জোরদার করতে সে আর কি করত? He wore a saffron colored turban around his head. সে মাথায় গেরুয়া রঙের একটা পাগড়ি পরত। This color scheme never failed. এবং এই রঙের পরিকল্পনা বা ফন্দিটা কখনোই ব্যর্থ হতো না। এই রকম সাজসজ্জা, এই রকম রঙের পোশাক দেখে লোকজন তার দিকে আকৃষ্ট হতোই। People were attracted to him as bees are attracted to cosmos or dahlia stalks. মৌমাছিরা যেমন কসমস বা ডালিয়া ফুলের দিকে আকৃষ্ট হয়, মানুষও সেরকম ভাবেই তার দিকে আকৃষ্ট হতো, তার চারপাশে ভিড় জমাতো। He sat under the boughs of a spreading tamarind tree. সে একটি তেঁতুল গাছে প্রসারিত ঝাঁকড়া ডালপালার নিচে বসত, which flanked a path running through the town hall park. যেই গাছের পাশ দিয়ে একটি পথ টাউন হল পার্কের মধ্যে দিয়ে চলে গিয়েছিল। It was a remarkable place in many ways. বিভিন্ন দিক দিয়ে এই জায়গাটি বেশ উল্লেখযোগ্য, লক্ষণীয় ছিল। কেন? A surging crowd was always moving up and down this narrow road morning till night. সকাল থেকে রাত অবধি সার্জিং উপচে পড়া মানুষের ভিড় ওই সরু রাস্তা দিয়ে চলাফেরা করত। A variety of trades and occupations was represented all along its way. ওই রাস্তা জুড়ে অনেক ধরনের ব্যবসা এবং পেশার মানুষেরা থাকত, যেমন মেডিসিন সেলার্স, ওষুধ বিক্রেতারা থাকতো, সেলার্স অফ স্টোলেন হার্ডওয়্যার অ্যান্ড জাঙ্ক, চোরাই লোহালক্কর ও পুরনো ফেলে দেওয়া জিনিসপত্রের বিক্রেতাও থাকতো, ম্যাজিশিয়ানস জাদুকর থাকতো, অ্যান্ড অ্যাবভ অল অ্যান অকশনিয়ার অফ চিপ ক্লথ, আর সর্বোপরি একজন সস্তা জামা কাপড়ের বিক্রেতা নিলামদার থাকতো, who created enough din all day to attract the whole town. যে সারাদিন প্রচুর হইহট্টগোল করত, চিৎকার করত, তার জামা কাপড় কেনার জন্য লোকজনকে ডাকাডাকি করত, যথেষ্ট চিৎকার চেঁচামেচি করত, সারাদিন গোটা শহরটিকে তার নিজের দিকে আকৃষ্ট করে ফেলার জন্যে। Next to him in vociferousness came a vendor of fried groundnut. vociferousness মানে গলাবাজি বা হইহট্টগোল করার ক্ষেত্রে তারপরেই থাকতো, এই কাপড় বিক্রেতার পরে পরেই কে থাকতো? একজন ভেন্ডার অফ ফ্রাইড গ্রাউন্ডনাট, একজন চিনে বাদাম ভাজা বিক্রেতা। হু গেভ হিজ ওয়্যার আ ফ্যান্সি নেম ইচ ডে, যে তার পসরাটিকে, তার পণ্যদ্রব্যটির জন্য প্রত্যেক দিন এক একটা অভিনব মজার নাম দিত।
calling it Bombay ice cream one day, and on the next Delhi almond, and on the third Raja's delicacy, and so on and so forth. কোনোদিন সে নিজের এই ভাজা চিনেবাদামগুলোকে বলতো বম্বের আইসক্রিম, পরের দিন সেগুলিকে বলতো দিল্লির আমন্ড, তৃতীয় দিনে বলতো রাজাস ডেলিকেসি, রাজার পছন্দের খাবার বা রাজভোগ, এবং ইত্যাদি ইত্যাদি, এরকম প্রত্যেক দিন মজার মজার নাম সে দিয়েই যেত। অ্যান্ড পিপল ফ্লক টু হিম, আর লোকজন তার কাছে গিয়ে ভিড়ও জমাতো। A considerable portion of this crowd dallied before the astrologer too, এবং এই লোকজনের বেশ কিছু অংশ ওই জ্যোতিষীর সামনে গিয়েও ড্যালি মানে অলসভাবে ঘুরঘুর করত। The astrologer transacted his business by the light of a flare which crackled and smoked up above the groundnut heap nearby. সেই জ্যোতিষী তার নিজের ব্যবসার কাজকর্ম চালাতো একটি আগুনের আলোয়, যেই আগুনটি চচ্চর শব্দ করে জ্বলত এবং ধোঁয়া নির্গত করে কাছের ওই চিনেবাদামের স্তূপটির ওপরেই জ্বলত। Half the enchantment of the place was due to the fact that it did not have the benefit of municipal lighting. এই জায়গাটার এরকম মোহময় আকর্ষণের অন্যতম কারণ ছিল এই যে এখানে পুরসভার আলোর কোনো সুবিধা ছিল না। The place was lit up by shop lights. জায়গাটি ওই চারপাশে দোকানের আলোতেই আলোকিত হয়ে থাকতো। দোকানের আলো থেকেই যেটুকু আলো পেত সেইটুকুতেই আলোকিত হয়ে থাকতো। One or two had hissing gas lights. একজন বা দুজনের কাছে হয়তো একটা হিস হিস শব্দ করা গ্যাস লাইট থাকতো। Some had naked flares stuck on poles. কিছু জনের দোকানের খুঁটিতে মশাল বাঁধা থাকতো যেখানে আগুন জ্বলতো। Some were lit up by old cycle lamps. কারো কাছে থাকতো পুরনো সাইকেলের বাতি। And one or two, like the astrologers, managed without lights of their own. এবং একজন দুজন এই জ্যোতিষীর মতন তাদের নিজস্ব কোনো আলোর ব্যবস্থা ছাড়াই অন্যের দোকানের বা অন্যের ব্যবহার করা আলো দিয়েই তাদের কাজ চালিয়ে নিত। It was a bewildering crisscross of light rays and moving shadows. এদিক ওদিক থেকে আসা আলোর রশ্মি আর চলমান মানুষের ছায়ায় সৃষ্টি হতো একটা বিভ্রান্তিকর ক্রিসক্রস, আঁকাবাঁকা নকশা, মানে আলো আঁধারির একটা অদ্ভুত খেলা চলতো এই জায়গায়, যা বিভ্রমের সৃষ্টি করত মানুষের মনে। This suited the astrologer very well. এই আলো আঁধারি জায়গাটা জ্যোতিষের জন্য কিন্তু একদম উপযুক্ত ছিল। For the simple reason that he had not in the least intended to be an astrologer when he began life. এর সহজ কারণটি এই ছিল যে তার নিজের জীবনের শুরুর দিকে সে জ্যোতিষী হতেই চায়নি, তার কোনো ইন্টেনশন, কোনো ইচ্ছাই ছিল না। And he knew no more of what was going to happen to others than he knew what was going to happen to himself next minute. আর পর মুহূর্তে অন্যের জীবনে কি ঘটবে তা তো সে জানতোই না, তার নিজের সঙ্গে নিজের জীবনে কি ঘটতে চলেছে সেটাই সে জানতো না পর মুহূর্তে, তা অন্যের কথা সে আর কি বলবে। He was as much a stranger to the stars as were his innocent customers. তার ইনোসেন্ট নিরীহ অজ্ঞ কাস্টমারদের মতন সেও এই স্টার্স, নক্ষত্র, গ্রহ এদের সঙ্গে ততটাই অপরিচিত ছিল যতটা তার এই ইনোসেন্ট কাস্টমার্স, অজ্ঞ কাস্টমাররা ছিল। অর্থাৎ জ্যোতিষী হবার প্রথম ক্রাইটেরিয়া যেটা, যে নক্ষত্রের অবস্থান, তাদের সম্পর্কে জ্ঞান, এইগুলি সে কিছুই জানতো না। Yet he said things which pleased and astonished everyone. তবুও সে এমন কিছু জিনিস বলতো যা সবাইকে প্লিজ করত, খুশিও করত, আবার অ্যাস্টনিশ, অবাকও করে দিত। কিভাবে পারতো সে সেটা?
That was more a matter of study, practice and shrewd guesswork. এগুলি সবই আসলে ছিল স্টাডি মানে পর্যবেক্ষণ, প্র্যাকটিস অনুশীলন and shrewd মানে সুচতুর, guesswork অনুমানের উপর ভিত্তি করে। তার মানে এই লোকটি বেশ ভাবনা চিন্তা বুদ্ধি করে আন্দাজে ঢিল ছুটতো আর সেগুলো লেগেও যেত। All the same, এসব সত্ত্বেও it was as much an honest man's labor as any other. তার এই কাজটাও অন্য কোনো সৎ মানুষের পরিশ্রমেরই সমতুল্য ছিল। And he deserved the wages he carried home at the end of a day. আর সে দিনের শেষে যে মজুরিটুকু নিয়ে বাড়ি ফিরত সেটা তার যথার্থ প্রাপ্য ছিল। সেও তো মাথা খাটিয়ে বুদ্ধি লাগিয়ে মাথার পরিশ্রম করে উপার্জন করছে, তাই তার এই রোজগারটা অন্য যে কোনো সৎ উপায়ে রোজগারেরই সমান, এমনটাই কিন্তু সেই জ্যোতিষীর ধারণা ছিল। He had left his village without any previous thought or plan. কোনো রকম পূর্ব পরিকল্পনা বা চিন্তা ভাবনা ছাড়াই সে তার গ্রাম ছেড়েছিল। If he had continued there, he would have carried on the work of his forefathers. যদি সে সেখানেই থাকতো তবে সে তার পূর্বপুরুষদের কাজগুলি হয়তো এখনো অবধি করে যেত। নেমলি যেমন সেগুলি কি কি ছিল? টিলিং দ্য ল্যান্ড জমি চাষ করা, লিভিং সাধারণ জীবনযাপন করা, ম্যারিং বিবাহ করা, and ripening in his cornfield and ancestral home. এবং শস্য ক্ষেত্রে ফসল ফলাতে ফলাতে আর তার এই পৈতৃক ancestral বাড়িতে থাকতে থাকতেই শেষমেশ বুড়ো হয়ে যাওয়া। So just an ordinary life. But that was not to be. কিন্তু সেটা তো হবার ছিল না। He had to leave home without telling anyone. কাউকে কিছু না বলে না জানিয়েই তাকে হঠাৎ করে বাড়ি ছাড়তে হয়েছিল। And he could not rest till he left it behind a couple of 100 miles. Couple মানে দুই, 100 মানে 100, তাহলে প্রায় 200 মাইল রাস্তা না পার করে সে থামতে পারেনি, বিশ্রাম নিতে পারেনি। To a villager, it is a great deal. একজন সাধারণ গ্রামের মানুষের কাছে এটা একটা অনেক বড় ব্যাপার। As if an ocean flowed between, যেন একটা বিশাল মহাসাগর পেরিয়ে আসার মতন ব্যাপার। কেন যে সে এরকম হঠাৎ তার গ্রামের এই নিশ্চিন্ত শান্তির জীবন ছেড়ে আসতে বাধ্য হয়েছিল তা আমরা কিন্তু গল্পের অনেক পরে গিয়ে জানতে পারবো। He had a working analysis of mankind's troubles. মানুষের জীবনের সমস্যাগুলি নিয়ে তার একটা কার্যকরী বিশ্লেষণ থাকতো। সেগুলি কি কি? ম্যারেজ বিবাহ, মানি অর্থ, and the tangles of human ties এবং মানুষের সম্পর্কের মধ্যে tangles জটিলতা টানাপোড়েন। তাই কেউ তার কাছে ভবিষ্যৎ জানতে এলে সে বুঝতেই পারতো যে এই তিনটি সমস্যার মধ্যে কোনো একটির জন্যই এই লোকটি তার কাছে এসেছে। Long practice had sharpened his perception. দীর্ঘকালের প্র্যাকটিস অনুশীলন অভিজ্ঞতা তার এই উপলব্ধিকে তীক্ষ্ণ করে তুলেছিল, শার্পেন করে তুলেছিল। Within 5 minutes he understood what was wrong. মাত্র 5 মিনিটের মধ্যেই সে বুঝতে পারত যে সামনের লোকটির কি সমস্যা নিয়ে এসছে। He charged 3 pice per question. প্রত্যেক প্রশ্নের উত্তর দেবার জন্য সে 3 পাইস মানে পয়সা, 3 পয়সা করে নিত। Never opened his mouth till the other had spoken for at least 10 minutes. এবং অপরজন অর্থাৎ তারই কাস্টমার অন্তত 10 মিনিট কথা বলবার পরেই সে তার নিজের মুখটি খুলত। Which provided him enough stuff for a dozen answers and advices. এবং এই সামনের জন এতক্ষণ কথা বলার জন্য তাকে পর্যাপ্ত রসদ দিয়ে দিত 1 ডজন উত্তর এবং উপদেশ দেবার জন্য।
কাজী অ্যাস্ট্রোলজারটি ওয়াজ আ গুড লিসেনার, সে খুব ভালো করে শুনে নিত এবং বোঝার চেষ্টা করত সেই কথাগুলি শুনে যে সামনের ব্যক্তিটির জীবনে কি সমস্যা থাকতে পারে এবং সে অনুযায়ী সে উত্তর এবং উপদেশ দেবার চেষ্টা করত। এবার ভালোভাবে সবকিছু শোনার বোঝার পরে সে কিরকম ভাবে উত্তর এবং উপদেশগুলি দিত। When he told the person before him, gazing at his palm, যখন সে তার সামনে থাকা ব্যক্তিটিকে তার হাতের তালুর দিকে তাকিয়ে বলতো, In many ways you are not getting the results of your efforts. অনেক ক্ষেত্রেই আপনি আপনার পরিশ্রমের উপযুক্ত ফল পাচ্ছেন না। 9 out of 10 were disposed to agree with him. 10 জনের মধ্যে 9 জন তার সাথে একমত হতোই। প্রতিটি মানুষেরই এটাই ধারণা, আমি প্রচুর কাজ করছি, সে অনুযায়ী কিন্তু আমি কোনো ফল পাচ্ছি না। কাজেই অনেকেই এই ব্যাপারটা বললে তার সাথে একমত হতো। Or he questioned, is there any woman in your family, maybe even a distant relative, who is not well disposed towards you? অথবা সে প্রশ্ন করত যে আপনার পরিবারে কি এমন কোনো মহিলা আছে বা দুঃসম্পর্কের কোনো আত্মীয়, কোনো ডিস্ট্যান্ট রিলেটিভ, যিনি আপনার প্রতি ওয়েল ডিসপোজড, বেশি সদয় নন, আপনার সাথে ভালো ব্যবহার করেন না? এটিও সবাইকার আছে। Or he gave an analysis of character, অথবা সে তার চরিত্রের একটি বিশ্লেষণও দিয়ে দিত। Most of your troubles are due to your nature. আপনার যত সমস্যা আপনার এই স্বভাবের জন্যই। How can you be otherwise with Satan where he is? আপনার জীবনে স্যাটার্ন মানে শনির যেখানে অবস্থান, সেখানে আপনি অন্যরকম হবেনই বা কি করে? You have an impetuous nature and a rough exterior. আপনার মনটা খুব ইম্পেচুয়াস, খুব আবেগপ্রবণ এবং বাইরেটা রাফ, রুক্ষ। This endeared him to their hearts immediately. এই কথাগুলো জ্যোতিষীকে তাদের কাছে খুব প্রিয় ও বিশ্বাস ভাজন করে তুলত। For even the mildest of us loves to think that he has a forbidding exterior. কারণ আমাদের মধ্যে খুব নরম স্বভাবের মানুষটাও, মাইল্ডেস্ট মানে যার স্বভাব ভীষণ নরম, সেই মানুষটাও ভাবতে পছন্দ করে যে তার বাইরেটা ফরবিডিং, খুব ভীষণ দর্শন, রুক্ষ, কঠোর, যা দেখে অন্যেরা তাকে একটু সমঝে চলে। The nuts vendor blew out his flare and rose to go home. বাদাম বিক্রেতা তার আগুনটিকে ফু দিয়ে, ব্লো আউট মানে ফু দিয়ে নিভিয়ে দিল এবং বাড়ি যাবার জন্য উঠে পড়ল। This was a signal for the astrologer to bundle up too. এটা জ্যোতিষীর কাছেও একটা সংকেত ছিল যে এবার তারও সব গুটিয়ে বাড়ি ফেরার সময় হয়েছে, কারণ তার তো নিজস্ব আলো নেই, সে অন্ধকারে বসে থাকবে কি করে? Since it left him in darkness, কারণ বাদাম বিক্রেতা চলে গেলে তার জায়গাটি অন্ধকার হয়ে যেত, তাকে অন্ধকারেই পড়ে থাকতে হতো। Except for a little shaft of green light which strayed in from somewhere and touched the ground before him. কেবলমাত্র কোথাও দূর থেকে আসা একটা সবুজ আলোর ঝলক ছাড়া, যেটা তার সামনের জমিটুকুতে এসে পড়ছিল। He picked up his cowrie shells and paraphernalia and was putting them back into his bag. সে তার ব্যাগ, তার কড়িগুলো, তার কাউরি শেলস মানে তার কড়িগুলো এবং তার অন্যান্য সরঞ্জাম, যেগুলোকে বলা হচ্ছে প্যারাফার্নেলিয়া, সেগুলি সমস্ত কিছু তুলে তার ব্যাগে ভরে রাখছিল। When the green shaft of light was blotted out, যখন তার সেই সামনের জমিটুকুতে এসে পড়া সবুজ আলোর রশ্মিটা মুছে গেল, তার মানে তার সেই লাইটটা ব্লক করে কেউ বা কিছু একটা এসে দাঁড়িয়েছে। He looked up and saw a man standing before him. সে মুখ তুলে তাকালো আর দেখতে পেল তার সামনে একটি লোক দাঁড়িয়ে রয়েছে। দিনের শেষে বাড়ি ফেরার সময় আলো আটকে জ্যোতিষীর সামনে এসে কে দাঁড়ালো সেটা আমরা পরের ভিডিওতে দেখে নেব। আজকের লেসন এখানেই শেষ করছি। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করো। এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। স্টাডি ওয়েল, স্টে হ্যাপি, স্টে কানেক্টেড। থ্যাংক ইউ।